সফলতার পথে প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, আর সেই প্রস্তুতিকে আরও বেশি শক্তিশালী করতে কেরিয়ার গ্রোথ একাডেমি নিয়ে এসেছে ইতিহাসের 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো প্রত্যেকে নিজেকে যাচাই করতে প্রস্তুত তো? তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি এবং অপশন ডি 5টি। ভিডিওটি পজ করে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ইতিহাস প্রধানত 3 ভাগে বিভক্ত। কি কি? এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর কোনটি? অপশন এ হরপ্পা, অপশন বি কালিবঙ্গান, অপশন সি ধোলাভিরা এবং অপশন ডি মহেঞ্জোদারো। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি ধোলাভিরা। ধোলাভিরা বর্তমানে কোথায় অবস্থিত? ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি সিন্ধু সভ্যতার অন্যতম বৃহত্তম এবং পরিকল্পিত নগর। এই ধোলাভিরাতেই উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা এবং নগর পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। এখান থেকে একটা প্রশ্ন আসে যে ধোলাভিরাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর কি হবে? ধোলাভিরাকে 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? এ লোথাল, বি রূপনগর, সি বানাওয়ালি, ডি সুরকোটাটা। তো সিন্ধু সভ্যতার প্রধান বন্দর হিসাবে কোন শহরটি বিখ্যাত ছিল? সঠিক উত্তর কি হবে? অপশন এ লোথাল। লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর নগর। লোথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? লোথাল বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ঋগ্বেদে সর্বাধিক উল্লেখিত নদী কোনটি? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি সরস্বতী, অপশন ডি সিন্ধু। তো ঋগ্বেদের সর্বাধিক উল্লেখিত নদী কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন ডি সিন্ধু। ঋগ্বেদে এই সিন্ধু নদীরই সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? অপশন এ বোধগয়া, অপশন বি সারনাথ, অপশন সি কুশীনগর, অপশন ডি রাজগৃহ। গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি কুশীনগর। গৌতম বুদ্ধের এই দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? গৌতম বুদ্ধের এই দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের জীবনে এই 4টি প্রধান স্থান, এ লুম্বিনী, একটা হচ্ছে কি লুম্বিনী। গৌতম বুদ্ধের জীবনের এই যে 4টি প্রধান স্থান কি কি? লুম্বিনী, বোধগয়া, সারনাথ এবং কুশীনগর। 4টে স্থানের মাহাত্ম্য কি কি? এখানে একটা মেমোরি ট্রিক আছে। এই 4টি স্থান মনে রাখার জন্য, মানে কি কি মাহাত্ম্য তার জন্য দেখো, জন্মস্থান হচ্ছে লুম্বিনী, সরি, জন্মস্থান লুম্বিনী। তিনি জ্ঞান লাভ বা বোধিলাভ করেন কোথায়? বোধগয়ায়। তার প্রথম ধর্মপ্রচার সারনাথ, যাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। আর মহাপরিনির্বাণ সেটা হচ্ছে কুশীনগর। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? এ পার্শ্বনাথ, বি ঋষভনাথ, সি মহাবীর, ডি নেমিনাথ। জৈন ধর্মের মোট 24টি তীর্থঙ্কর। প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর ছিলেন এই ঋষভনাথ। ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। এবং 24তম তীর্থঙ্কর কে ছিলেন? ছিলেন বর্ধমান মহাবীর।
24তম তীর্থঙ্কর তাহলে কে ছিলেন? বর্ধমান মহাবীর। এই যে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং 24তম তীর্থঙ্কর মহাবীর। চলো পরের প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এ অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি বিন্দুসার এবং ডি কৌটিল্য। তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাকে চিহ্নিত করি? অপশন বি, এখানে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট। এখানে একটা এক্সাম বুস্টার ফ্যাক্ট কি রয়েছে? জীবনের শেষ দিকে চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। অনেক সময় পরীক্ষায় চলে আসে যে কোন শাসক জীবনের শেষ দিকে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, মৌর্য বংশের কোন শাসক? তো সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কি? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা এ ফাহিয়েন, বি হিউয়েনসাং, সি মেগাস্থিনিস, ডি ইৎসিং। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি মেগাস্থিনিস। মেগাস্থিনিস কে ছিলেন? ছিলেন একজন গ্রিক রাষ্ট্রদূত যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় অবস্থান করেছিলেন। কার রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন? আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাপতি সেলুকাসের দূত হয়ে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন। কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে, 261 খ্রিস্টপূর্বাব্দে, 273 খ্রিস্টপূর্বাব্দে, 232 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তর কি হবে? অপশন বি 261 খ্রিস্টপূর্বাব্দে। এই কলিঙ্গ যুদ্ধের পরই অশোক ধর্মবিজয় নীতি গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন। কোন রাজবংশের সময়কালকে ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে। অপশন কি কি আছে? মৌর্য বংশ, কুষাণ বংশ, গুপ্ত বংশ, নন্দ বংশ। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত বংশ। এই গুপ্ত বংশকে স্বর্ণযুগ কেন বলা হতো? কারণ এই গুপ্ত যুগেই সাহিত্য, বিজ্ঞান, গণিত, শিল্প ও সংস্কৃতির অসাধারণ উন্নতি ঘটে। তাই ইতিহাসবিদরা এই সময়কালকে ভারতের স্বর্ণযুগ বলে থাকেন। পরবর্তী প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয় কার শাসনকালে বেশি খ্যাতি লাভ করে? এ হর্ষবর্ধন, বি সমুদ্রগুপ্ত, সি কনিষ্ক, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে বিশেষ খ্যাতি লাভ করে? অপশন এ হর্ষবর্ধন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের অন্যতম শিক্ষা কেন্দ্র ছিল। হর্ষবর্ধনের সময় এটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে এবং বহু বিদেশি ছাত্র এখানে পড়াশোনা করতে আসে, এখানে পড়াশোনা করতে আসতেন। তার মধ্যে একজন বিখ্যাত ছিলেন কে? হিউয়েনসাং। হিউয়েনসাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অধ্যয়ন করেছিলেন এবং তার বিবরণ থেকে আমরা নালন্দা সম্পর্কে অনেক তথ্য পাই। এখানে একটা মেমোরি ট্রিক কি আছে? নালন্দা প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষবর্ধন। এবং এই নালন্দায় কোন পর্যটক এসে অধ্যয়ন করেছিলেন? হিউয়েনসাং। তো এইভাবে মনে রাখবে, নালন্দা, হর্ষবর্ধন, হিউয়েনসাং। যে কোনো প্রশ্ন এই তিনটে, এই নালন্দা সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে প্রতিষ্ঠাতা বলো বা হিউয়েনসাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, তো এইটা থেকে পুরোটা কভার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। ভারত আক্রমণকারী প্রথম মুসলিম শাসক কে? কোন মুসলিম শাসক প্রথম ভারত আক্রমণ করেছিলেন? এ বাবর,
বি মাহমুদ গজনী, সি মোহাম্মদ বিন কাসিম, ডি মোহাম্মদ ঘুরি। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন কাসিম। সরি সরি সরি, এখানে একটু মিস্টেক আছে, অ্যানিমেশন রং আছে। সঠিক উত্তর কি হবে? মোহাম্মদ বিন কাসিম। সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চল? 712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু অঞ্চল আক্রমণ করেন এবং তিনি একমাত্র শাসক যিনি 17 বছর বয়সে সিন্ধু জয় করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে সিন্ধু জয় করেন। পরবর্তী প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি? এ খিলজি বংশ, বি তুঘলক বংশ, সি দাস বংশ, ডি লোদি বংশ। তো দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি ছিল? দাস বংশ। দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক। দিল্লি সুলতানি, তাকেও দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতাও বলা যায়। তাহলে কুতুবুদ্দিন আইবককে বলা হয় দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা, অ্যাজ ওয়েল অ্যাজ দাস বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন দাস বংশের প্রথম শাসক। তো দিল্লি সুলতানি আমরা কিভাবে মনে রাখবো? দিল্লি সুলতানিতে 5টি রাজবংশ শাসন করেছিল। কি কি? দাস, খিলজি, তুঘলক, সৈয়দ এবং লোদি বংশ। দিল্লি সুলতানির সময় এই 5টি রাজবংশ শাসন করেছে। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? এ ইলতুৎমিশ, বি কুতুবুদ্দিন আইবক, সি ফিরোজ শাহ তুগলক, ডি আলাউদ্দিন খলজি। তো কুতুবুদ্দিন আইবক হয়ে যাবে সঠিক উত্তর। কুতুব মিনার নির্মাণ শুরু করেন কুতুবুদ্দিন আইবক। কুতুব মিনার হচ্ছে ভারতের সর্বোচ্চ ইটের নির্মিত মিনার। কুতুব মিনার ভারতের সর্বোচ্চ ইট দিয়ে তৈরি একটি মিনার। কুতুবুদ্দিন আইবক এই কুতুব মিনার নির্মাণ শুরু করেন ঠিকই, কিন্তু তিনি এটি নির্মাণ কার্য শেষ করতে পারেন, তার আগেই তিনি মারা যান। পরে ইলতুৎমিশ এর কাজটি সম্পূর্ণ করে। পরবর্তী প্রশ্ন, ও এখানে একটা মেমোরি ট্রিক রয়েছে। এই যে স্টার্ট করেছে কে? আইবক। কুতুবুদ্দিন আইবক স্টার্ট করেছিলেন এবং কমপ্লিট করেন কে? ইলতুৎমিশ। নেক্সট, বাজার নিয়ন্ত্রণ নীতি কার শাসনকালের বৈশিষ্ট্য? এ ইলতুৎমিশ, বি বলবন, সি আলাউদ্দিন খলজি, ডি সিকান্দার লোদি। তো এই বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রবর্তন করেছিলেন? আলাউদ্দিন খলজি। অ্যাজ ওয়েল অ্যাজ আলাউদ্দিন খলজি একটি প্রথা চালু করেছিলেন, দাগ এবং হুলিয়া প্রথা। তিনি এই যে অশ্ব চিহ্নিতকরণের জন্য দাগ এবং সৈন্যদের পরিচয়ের জন্য হুলিয়া প্রথা চালু করেন। তাহলে যদি প্রশ্ন আসে দাগ এবং হুলিয়া প্রথা চালু করেন কে, উত্তর কি হবে? আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ হয় কত সালে? 1526 সালে, 1556 সালে, 1761 সালে, 1757 সালে। তাহলে এই পানিপথের যুদ্ধ একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে দিল্লি সুলতানির অবসান ঘটে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। সেটি কত সালে? 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়, তাহলে 1526 সালে। এই যুদ্ধে কে কে অংশগ্রহণ করেছিল? লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে এই যুদ্ধ সংগঠন হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তাহলে যদি প্রশ্ন আসে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তাহলে উত্তর কি হয়ে যাবে? বাবর।
এই যুদ্ধে প্রথমবার ভারতে বৃহৎ আকারে কামান ব্যবহার করা হয়। যদি প্রশ্ন আসে, একটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে যে কোন যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রথম পানিপথের যুদ্ধে। তো ফার্স্ট পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ 1526, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 এবং তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে হয়েছিল। পানিপথের এই তিনটে যুদ্ধ, তিনটে সাল মনে রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ফার্স্ট পানিপথের যুদ্ধ হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তবে সেকেন্ড পানিপথ এবং থার্ড পানিপথটাও পড়ে রাখতে হবে তোমাদেরকে। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি? একটু আগে বললাম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি হবে? সঠিক উত্তর আকবর, হুমায়ুন, বাবর না শাহজাহান? সঠিক উত্তর হয়ে যাবে বাবর। তাহলে বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বাবরনামা। পরীক্ষায় খুব দেয় বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম বাবরনামা, বা ঘুরিয়ে প্রশ্ন আসে বাবরনামা গ্রন্থটি কার লেখা? বাবরনামা গ্রন্থটি লেখা বাবরের। নেক্সট, দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কে? আমার মনে আছে 2021 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছিল যে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কি? অপশন কি কি আছে? জাহাঙ্গীর, আকবর, শাহজাহান না ঔরঙ্গজেব? তাহলে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। ইনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কত সালে? সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি কত সালে প্রবর্তন করেন? 1582 সালে। মেমোরি ট্রিক, এই যে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন আকবর কত সালে? 1582 সালে। পরবর্তী প্রশ্ন, তাজমহল নির্মাণ করেন কে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? তাহলে তাজমহল নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। তিনি তার পত্নী বা স্ত্রীর উদ্দেশ্যে, স্ত্রী মানে ভালোবাসার উদ্দেশ্যে এই তাজমহলটি নির্মাণ করেন তার স্ত্রীর মৃত্যুর পর। তার স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহান এই তাজমহল তার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। এই তাজমহল নির্মাণে কত বছর সময় লেগেছিল? অনেক সময় পরীক্ষায় প্রশ্নটা দিয়ে দেয়। 22 বছর সময় লেগেছিল তাজমহল নির্মাণে, প্রায় 22 বছর সময় লেগেছিল। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1764 সালে, 1757 সালে, 1857 সালে না 1773 সালে? পলাশির যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। কত সালে? 1757 সালে। তাহলে 1757 সালে পলাশির যুদ্ধ হয়। আচ্ছা, এইখানে আরেকটা সাল দেখা যায় 1764 সালে। কেউ বলতে পারবে এই সালে কোন যুদ্ধ হয়েছিল? 1764 সালে কোন যুদ্ধ হয়েছিল? একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল 1764 সালে। কোন যুদ্ধ? বক্সারের যুদ্ধ হয়েছিল। আর 1857, এটা তো সবাই জানো, মহাবিদ্রোহ। এই যে ব্যাটেল অফ পলাশি, পলাশির যুদ্ধ 1757, ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ 1764। মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, এই যে বলতে বলতে চলে আসলো আবার প্রশ্নটা, বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়? তো এটা তো জানা উত্তর আমাদের, 1764 সালে। পরবর্তী অপশনগুলো আর পড়লাম না। 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। এই বক্সারের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? মীর কাসিম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং আওয়াধের নবাব সুজাউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ বাহিনীর যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা বিলোপ করেন কে? লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং না লর্ড রিপন? সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
লর্ড উইলিয়াম বেন্টিং। কার সহায়তায়? রাজা রামমোহন রায়ের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ করেন। সরি, 1829 সালে। 1829ই বললাম তো নাকি? তাহলে 1829 সালে সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করা হয়। পরবর্তী প্রশ্ন, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী। তাহলে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কত সালে এটি প্রতিষ্ঠা করেন? 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ শুরু হয় কোথা থেকে? 1857 সালে মহাবিদ্রোহ শুরু হয় কোথা থেকে? দিল্লি, মিরাট, কানপুর, লখনৌ। অনেকে বলবে এখানে তো অপশনে তো ব্যারাকপুর নেই, ব্যারাকপুর তো সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর এখানে হবে মিরাট। মিরাটে, সরি এখানে অ্যানিমেশন রং আছে, সঠিক উত্তর হয়ে যাবে মিরাট। মিরাটে প্রথম মহাবিদ্রোহ শুরু হয়। এই 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামও বলা হয়। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? তো সঠিক উত্তর কি হবে এখানে? 1857 সালের বিদ্রোহকে। পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? 1885 সালে, 1886 সালে, 1905 সালে, 1907 সালে। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 1885 সালে। থ্যাংক ইউ। আজকের এই পর্যন্তই। 25টি প্রশ্নের মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আগামী পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আবার দেখা হবে।